গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস সানাউল্লাহর মহাবিপদ। আজ পড়ছি এর দ্বিতীয় পর্ব। হামিদ চলে যাওয়ার 2 ঘন্টার মধ্যে জাবিন টেলিফোন করল। তিনি তখন নিউ মার্কেটে বইয়ের দোকানে। লাইব্রেরির মালিক কাদের খান সানাউল্লাহর জন্য সিঙ্গারা নিয়েছেন, মিনি সিঙ্গারা। একসঙ্গে 2-3টা করে মুখে দেয়া যায়। এমন সময় জাবিনের টেলিফোন। জাবিন মহা উত্তেজিত। বাবা, তুমি হামিদ আঙ্কেলকে ব্যাটারি খাইয়ে দিয়েছ? সানাউল্লাহ বললেন, আমি কেন ব্যাটারি খাওয়াবো? উনি নিজের আগ্রহে খেয়েছেন, তাও পুরোটা খান নাই, অর্ধেকের মতো খেয়েছেন। 3টা সঙ্গে করে নিয়ে গেছেন, পরে খাবেন। বাবা, কি হচ্ছে আমি কি জানতে পারি? তেমন কিছু হচ্ছে না রে মা, ব্যাটারি খাওয়া হচ্ছে। কেউ যদি আগ্রহ করে ব্যাটারি খেতে চায়, সেখানে আমাদের কি বলার আছে? কথায় আছে, আপরুচি খানা। বাবা, তুমি কি খবর পেয়েছ ব্যাটারি খেয়ে এখন তার কি অবস্থা? প্রচণ্ড পেটে ব্যথা, তাকে ক্লিনিকে ভর্তি করা হয়েছে। কথাবার্তাও বলছেন পাগলের মতো। ডাক্তার সাহেব হামিদ আঙ্কেলকে জিজ্ঞেস করেছেন, আপনার নামটা বলুন। হামিদ আঙ্কেল বললেন, নিজের নাম এই মুহূর্তে মনে পড়ছে না, তবে আমার বাবার নাম আদম আর মার নাম হাওয়া, এই 2 জনের নাম মনে আছে। সানাউল্লাহ বললেন, মা, এ বিষয়ে পরে কথা হবে। আমি সিঙ্গারা খাচ্ছি। সিঙ্গারা মুখে নিয়ে কথা বলতে অসুবিধা হচ্ছে। খাদ্য মুখে নিয়ে কথা বলা অত্যন্ত রিস্ক, শ্বাসনালীতে খাদ্য ঢুকে যেতে পারে। সানাউল্লাহ মোবাইল ফোন পুরোপুরি বন্ধ করে দিলেন। কাদের খান কান খাড়া করে সানাউল্লাহর কথাবার্তা শুনছিলেন। তিনি বললেন, স্যার যদি কিছু মনে না করেন, ব্যাটারি খাওয়ার একটা প্রসঙ্গ নিয়ে আলাপ হচ্ছিল। কে ব্যাটারি খেয়েছে? সানাউল্লাহ বললেন, আমার খালাতো ভাই। ব্যাটারি তার স্টোমাক নিতে পারেনি, কারণ ব্যাটারি মূলত ভূতদের খাদ্য। হামড়ো ডুমরো আগ্রহ করে খায়। আপনার বাড়িতে যে 2টা ভূতের বাচ্চা থাকে তাদের কথা বলছেন? ওরা এখনো আছে? যাবে কোথায়? বাবা মা ফেরার। কাদের খান বললেন, স্যার, আপনাকে একটা ছোট্ট অনুরোধ করব। ভূতের বাচ্চা 2টাকে নিয়ে একটা বই লিখে ফেলেন, শিশুতোষ রচনা। আমরা ছাপব, ধ্রুবয়স্কে দিয়ে কভার করাবো। ভেতরে 4 কালারের ইলাস্ট্রেশন থাকবে। বাচ্চারা ভূত প্রেতের গল্প খুব পছন্দ করে। সানাউল্লাহ বললেন, ভূত নিয়ে একটা বই লেখার আমার পরিকল্পনা আছে, তবে গল্প উপন্যাস না, গবেষণামূলক। যেমন ভূতদের সমাজ ব্যবস্থা, তাদের রাজনীতি, তাদের খাদ্যাভ্যাস, শ্রেণীভেদ। কাজ কি শুরু করেছেন? চিন্তাভাবনা শুরু করেছি, শিগগিরই লেখা ধরব। ভূত সম্পর্কে আমাদের অনেক অজ্ঞতা আছে, সেই সব দূর করতে হবে। যেমন ধরুন, আপনাকে যদি জিজ্ঞেস করি পেতনি এবং শাকচুন্নি, এই 2-এর মধ্যে তফাৎ কি, আপনি কি বলতে পারবেন? জি না। সানাউল্লাহ বললেন, একজনের খোঁজ পেয়েছি, থিওসফিস্ট। প্রেত চর্চা করেন, ভালো মিডিয়াম। চক্রে বসে ভূতদের ডাকলেই তারা চলে আসে। তার সঙ্গে অনেক ঝামেলা করে অ্যাপয়েন্টমেন্ট করেছি, পরশু সন্ধ্যায় যাব। কাদের খান বললেন, স্যার, আমাকে কি সঙ্গে নিয়ে যাবেন? আমার খুব শখ। সানাউল্লাহ বললেন, আপনি যেতে চাইলে অবশ্যই যাবেন। কাদের খান বললেন, স্যার, আপনি যে ভূতের বইটা লিখবেন তার নাম ঠিক করেছেন? ভূতের ক খ গ। নামটা বদলাতে হবে স্যার। তসলিমা নাসরিন এই ধরনের নাম ব্যবহার করে নানা কেচ্ছা কাহিনী বলেছেন। ভূতের ক খ গ শুনলেই সবাই ভাববে ভূতদের প্রেমলীলা। ভূত বৃত্তান্ত নামটা কেমন? কঠিন নাম, আরও সহজ কিছু দিতে হবে। রবীন্দ্রনাথের গান ভেঙে একটা নাম দিলে কেমন হয় স্যার? রবীন্দ্রনাথের একটা গান আছে, দিনের শেষে ঘুমের দেশে। আপনি বইটার নাম দিলেন দিনের শেষে ভূতের দেশে। সানাউল্লাহ বললেন, নামটা খারাপ না। কাদের খান বললেন, স্যার, আপনার এই বই আমরা ছাপব। আপনি আর কাউকে দিতে পারবেন না। 5,000 টাকা দিচ্ছি স্যার, রয়্যালটি অ্যাডভান্স। আপনি না বললে শুনব না। সানাউল্লাহ রয়্যালটির 5,000 টাকা দিয়ে একটা ভিসিডি প্লেয়ার কিনলেন। সন্ধ্যার পর তেমন কিছু করার থাকে না। হোমরু ডুমরুকে নিয়ে হিন্দি ছবি দেখা যেতে পারে। শুধু মানুষের বিনোদন দেখলে চলবে না, ভূতের বিনোদনের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। পশু পাখি, কীটপতঙ্গ, সবার বিনোদন দরকার। ভিসিডি প্লেয়ারের সঙ্গে তিনি মেড ইন আমেরিকার 2টা এ সাইজ ব্যাটারিও কিনলেন। হামিদকে হাসপাতালে দেখতে যাওয়া দরকার। খালি হাতে যাওয়া ঠিক না। আগে রোগী দেখতে হরলিক্সের কৌটা নিয়ে যাবার নিয়ম ছিল। কলেজে পড়ার সময় তার একবার জন্ডিস হয়েছিল। তার আত্মীয় স্বজনরা সবাই হরলিক্সের কৌটা নিয়ে রোগী দেখতে এসেছিলেন। সেবার সর্বমোট 19টা হরলিক্সের কোটা পেয়েছিলেন। এখন বাংলাদেশ বদলেছে, ডিজিটাল বাংলাদেশ হয়েছে।
এখন আর হরলিক্সের কোটা নিয়ে যাওয়া যায় না, ব্যাটারি নিয়ে যাওয়া যায়। মেড ইন আমেরিকা ব্যাটারির প্রতি হামিদ যথেষ্ট আগ্রহী ছিল। ব্যাটারি খাওয়া না খাওয়া পরের কথা, ব্যাটারি পেয়ে সে খুশি হবে তা ধরে নেওয়া যায়। সানাউল্লাহ 2টা বর্ণমালার বই কিনলেন। ভূতছানাদের বর্ণমালা শিক্ষা দেওয়ার ব্যবস্থা। শিক্ষার ব্যাপারে ভূতরা কতটুকু আগ্রহী তিনি জানেন না। ওদের শেখাতে হবে কায়দা করে। তিনি রফিককে শেখাবেন, তাই দেখে দেখে ওরাও শিখবে। অনেকটা ঝি মেরে বকে শেখানো টাইপ। তিনি নিজের জন্য 300 পাতার চামড়ায় বাঁধানো খাতা এবং 1 ডজন বল পয়েন্ট কিনলেন। ভূত বিষয়ক গ্রন্থ লিখে শেষ করতে হবে। অ্যাডভান্স টাকা নেওয়া হয়ে গেছে, এখন আর কাজ ফেলে রাখা ঠিক না। দৈনিক 10 পাতা করে লিখলেও 300 পাতা লিখতে 30 দিন লাগবে, 1 মাসের ধাক্কা। ক্লিনিকে হামিদ আদমরার মতো পড়ে আছেন, তাকে স্যালাইন দেয়া হচ্ছে। হামিদের 2 জন ক্যাডার প্লাস্টিকের চেয়ার পেতে কামরার বাইরে বসা। দুনিয়ার আত্মীয় স্বজন যেন ভিড় না করে সেই ব্যবস্থা। যে রোগী দেখতে যাবে সে ঘড়ি ধরে 2 মিনিট থাকবে। 2 মিনিটের বেশি কেউ থাকলে তাকে ঘাট ধরে বের করে দেওয়া হবে। ক্যাডারদের একজনের চেহারা বাদরের মতো, কথাবার্তাও বাদরের মতো কিচকিচ করে বলে। সে বলল, স্যার হাতে ঘড়ি আছে? সানাউল্লাহ বললেন, না। অসুবিধা নাই, আমাদের সঙ্গে ঘড়ি আছে, 2 মিনিট টাইম। আমরা আউট বললেই দ্রুত বের হবেন। ওস্তাদের অবস্থা খুবই খারাপ, তাকে বিরক্ত করা ডাক্তারের নিষেধ আছে। ওস্তাদ কাউকে চিনতে পারছেন না, আপনাকেও চিনতে পারবেন না। নিজের পরিচয় দেবার জন্য ব্যস্ত হবেন না, বুঝেছেন? জি। যান, ঢুকে যান। সানাউল্লাহ ঢুকে পড়লেন। হামিদ বিছানায় শোয়া। সানাউল্লাহকে দেখে মাথা তুললেন। সানাউল্লাহ বললেন, আপনার জন্য মেড ইন আমেরিকা ব্যাটারি নিয়ে এসেছি। হামিদ বললেন, এখন খাবো? সেটা আপনার বিবেচনা। আমাকে কি চিনেছেন? না, তবে তোমার পিতার নাম জানি, বাবা আদম। হয়েছে? জি হয়েছে। একটা ব্যাটারি খোসা খুলে দাও, খেয়ে ফেলি। ডাক্তাররা দেখলে খেতে দেবে না। ভালো কথা, ডেট অফ এক্সপায়ারি দেখে এনেছ? হ্যাঁ। সানাউল্লাহ রোগীর পাশে রাখা ফলের প্লেট থেকে ছুরি নিয়ে অতি দ্রুত ব্যাটারির খোসা ছাড়িয়ে রোগীকে খাইয়ে দিলেন। হামিদ বললেন, এটার টেস্ট অনেক ভালো। আমেরিকা বলে কথা, একটা দেশ তো খামাখা এত বড় হয় না, কি বলো? অবশ্যই। ওই ব্যাটারিটা আমার বালিশের নিচে রেখে দাও, সুযোগ বুঝে খেয়ে ফেলব। সানাউল্লাহ বললেন, আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। একজনকে জনসম্মুখে চড়থাপ্পড় দিতে হবে, কানে ধরে ঘুরাতে হবে। হামিদ বললেন, কোনো ব্যাপারই না, তার নাম বলো, কোথায় থাকে, কখন পাওয়া যাবে, সব লিখে ব্যাটারির সঙ্গে আমার বালিশের নিচে রেখে যাও। তোমার নাম এখন মনে পড়েছে, তুমি জাবিনমার বাবা, তোমার নাম সানাউল্লাহ। আমেরিকান ব্যাটারির গুণ দেখেছ, খাওয়া মাত্র অ্যাকশন। সানাউল্লাহর নাম ঠিকানা লিখে বালিশের নিচে রাখলেন। বাইরে থেকে বান্দরটা বলল, স্যার আউট, 2 মিনিটের বেশি হয়ে গেছে। সানাউল্লাহ দ্রুত বের হয়ে এলেন। রাত 10টা। ভিসিডিতে ছবি চলছে। ছবির নাম গজনী। বিরাট মারামারি কাটাকাটি। রফিক হা করে দেখছে। রফিকের পাশে হুমড়ু ডুমরু। রফিক এই 2 ভাই বোনকে দেখতে পাচ্ছে না, তবে সানাউল্লাহ দেখতে পাচ্ছেন। ছবির দিকে সানাউল্লাহর কোনো নজর নেই। তিনি খাতা নিয়ে বসেছেন। প্রথম পাতায় বড় বড় করে লিখলেন, সানাউল্লাহ প্রণীত দিনের শেষে ভূতের দেশে, ভূত বিষয়ক যাবতীয় তথ্যের প্রামাণ্য সংকলন। ক্রমাগত টেলিফোন বাজছে। নিশ্চয়ই জাবিনের টেলিফোন। তিনি টেলিফোন ধরলেন না। জরুরি লেখা নিয়ে বসেছেন। এখন কথা চালাচালির সময় না। টেলিফোন বেজেই যাচ্ছে। তিনি মহা বিরক্ত হয়ে সেট হাতে নিলেন। বাবা, রাতে তোমার টেলিফোন করার কথা, তুমি টেলিফোন করনি। মারে, অসম্ভব ব্যস্ত, এত ব্যস্ত যে মাঝে মাঝে নিঃশ্বাস ফেলতেও ভুলে যাচ্ছি। কি নিয়ে ব্যস্ত? ভূতদের নিয়ে একটা গবেষণামূলক বই লিখছি। বইয়ের প্রকাশকও ঠিক হয়ে গেছে, মনোয়ারা পাবলিকেশন হাউস। মনোয়ারা হচ্ছে প্রকাশক কাদের সাহেবের স্ত্রী। বছর 2 আগে ভদ্রমহিলা মারা গেছেন। কাদের সাহেব স্ত্রী ভক্ত মানুষ তো, তিনি স্ত্রী নামে পাবলিকেশনের নাম দিয়েছেন। আগে নাম ছিল স্বাধীন পাবলিকেশন লিমিটেড। জাবিন বলল, হড়বড় করে এসব কি বলছো? আগে তো তুমি এত কথা বলতে না, তোমার সমস্যা কি? সানাউল্লাহ বললেন, লেখকদের যে সমস্যা আমারও একই সমস্যা।
মাথার ভেতর লেখা ঘুরপাক খাচ্ছে তো, এ কারণে কি বলছি, কতক্ষণ ধরে বলছি তাও অবান্তর হয়ে দাঁড়ায়। আমার বইটার নাম দিয়েছেন স্বয়ং রবীন্দ্রনাথ, এটা একটা আশার কথা। রবীন্দ্রনাথ কিভাবে নাম দেবেন? তিনি কি বেঁচে আছেন নাকি? সানাউল্লাহ বললেন, তার মতো মহাপুরুষদের মৃত্যু নেই রে মা, যে কারণে তিনি নিজেই নিজের মৃত্যু সম্পর্কে বলেছেন, এনেছিলে সাথে তুমি মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। জাবিন বলল, বাবা, তুমি তোমার জামাইয়ের সঙ্গে কথা বলো, আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না, নাও ধরো। সানাউল্লাহ অস্বস্তির সঙ্গে টেলিফোন ধরলেন। জাবিনের বরকে তিনি সামান্য ভয় পান। শ্বশুর হয়ে জামাইকে ভয় পাওয়া অত্যন্ত হাস্যকর ব্যাপার। মানব জীবন হল হাস্যকর ঘটনাবলীর সমষ্টি। বাবা, কেমন আছেন? ভালো। আপনার জন্যে একটি সুসংবাদ আছে, বলবো? বলো। অস্ট্রেলিয়ায় ইমিগ্রেশনের জন্যে আপনার যে কাগজপত্র জমা দেওয়া হয়েছিল সেখানে কিছু সমস্যা ছিল, তারপরেও আপনি ইমিগ্রেশন পেয়ে গেছেন। ও বাবা, কনগ্রাচুলেশন। বাকি জীবন আপনি অতি সুসভ্য দেশে থাকবেন, ক্যাঙ্গারু দেখবেন। সানাউল্লাহ বললেন, আগামী মাসের ২৭ তারিখের মধ্যে আপনাকে চলে আসতে হবে। আমি জানি আপনি নিজ থেকে আসবেন না, কাজেই আমি এসে আপনাকে নিয়ে যাব। বাবা, ঠিক আছে? ঢাকায় আপনার যে জায়গাটা আছে ৫ কাঠা না? জায়গাটা তো মোটামুটি প্রাইম লোকেশনে। আমরা একটা ডেভেলপারকে দিয়ে দিব, তারা মাল্টি স্টোরেড অ্যাপার্টমেন্ট হাউস বানাবে। ২টা থাকবে আপনার নামে। দেশে যখন বেড়াতে আসবেন নিজের অ্যাপার্টমেন্টে উঠবেন। সানাউল্লাহ বললেন, একটা সমস্যা আছে। কি সমস্যা? আমার বাড়ির সামনে একটা কাঁঠাল গাছ আছে, ডেভেলপারকে দিলে তারা কাঁঠাল গাছটা কেটে ফেলবে, তখন ভূতের বাচ্চা দুটা যাবে কই? ওরা তো কাঁঠাল গাছেই থাকবে। বাবা, আমি তো নিজেই আসছি, তখন কাঁঠাল গাছে, গাছের ভূত, এইসব নিয়ে ডিটেইল কথা হবে। গুড নাইট। গুড নাইট। সানাউল্লাহ লেখায় মন দেবার চেষ্টা করছেন, মন বসছে না। নিজের দেশ ফেলে ছাতার অস্ট্রেলিয়া গিয়ে থাকতে হবে, ক্যাঙ্গারু দেখতে হবে। দেখার মতো কি আছে জন্তুটার ভেতর? এত বড় জন্তু ব্যাঙের মতো লাফিয়ে চলে। ভিসিডিতে ছবি শেষ হয়েছে, রফিক ঘুমোতে চলে গেছে। সানাউল্লাহ ডাকলেন, হোমরু। হোমরুর সঙ্গে সঙ্গে জবাব দিল, জি। তোদের নিয়ে গবেষণামূলক বই লিখছি, তোরা সাহায্য না করলে পারব না। আমার হাতে সময় কম, আমাকে চলে যেতে হবে অস্ট্রেলিয়ায়, ক্যাঙ্গারু দেখতে হবে। যাই হোক, তোরা রেস্ট নে, আমি বইয়ের ইন্ট্রোডাকশনটা লিখে ফেলি। পত্রিকার প্রথম পাতায় খবর, ডাক্তারের চেম্বারে সন্ত্রাসী হামলা। হামলায় ডাক্তারের একজন অ্যাসিস্ট্যান্ট এবং ৩ জন রোগী গুরুতর আহত, ব্যাপক ভাঙচুর। সানাউল্লাহ খবর পড়ে আনন্দ পেলেন। হামিদ স্মৃতিভ্রষ্ট হয়েও কাজকর্ম চালাতে পারছে, এটা আশার কথা। তিনি খবরের কাগজ সঙ্গে নিয়েই আবু করিমের বাড়িতে উপস্থিত হলেন। পত্রিকা বন্ধুর সামনে মেলে বললেন, খবর পড়েছ? আবু করিম বললেন, পড়েছি। এই দেশে বাস করা যাবে না, ডাক্তারের চেম্বারে সন্ত্রাসী হামলা, চিন্তা করা যায়? সব ছেড়ে ছুড়ে বনে চলে যেতে ইচ্ছা করে, তোমার করে না? সানাউল্লাহ জবাব দিলেন না। তার কাছে এখন মনে হচ্ছে সন্ত্রাসী হামলার পুরো ব্যাপারটা চেপে যাওয়াই ভালো। ডাক্তার আবু করিম বললেন, তোমার ব্যাপারটা কি বলো তো? ৭ দিন হয়ে গেল, তোমার খোঁজ নাই। এদিকে নতুন একটা প্রিপারেশন রেডি করেছি, টেস্টার নাই। সানাউল্লাহ বললেন, প্রিপারেশনটা কি? ভাতের আচার। ভাতের আচার হয় নাকি? আবু করিম বললেন, ওয়ালেই হয়। সারা পৃথিবীতে ভাত দিয়ে অনেক কিছু হয়। জাপানিরা বানায় রাইস ওয়াইন, চাইনিজরা বানায় রাইস টি, কোরিয়ানরা ভাতের সঙ্গে শূকরের চর্বি মিশিয়ে ফার্মেন্টেড করে কি যেন বানায়, নববর্ষে খায়, নামটা ভুলে গেছি। সানাউল্লাহ বললেন, হাতের আচারটা কিভাবে বানিয়েছ? আবু করিম বললেন, শিলপাটায় ভাত পিষে মন্ডের মতো করেছি, মার্বেলের গুলির মতো গুলি বানিয়ে রোদে শুকিয়েছি। এদিকে তেঁতুলের রস, আস্ত অর্বরই, আস্ত আমলকি, আমচুর, শুকনা মরিচ, 5 ফোড়ন দিয়ে জাল দিয়ে ঘন সেমিসলিড বস্তু তৈরি করেছি। তার ভেতর ভাতের মার্বেল ছেড়ে দিয়ে রোদে শুকিয়েছি। সানাউল্লাহ বললেন, শুনে তো অসাধারণ লাগছে। আবু করিম বললেন, একটা ভয় ছিল ভাতের মার্বেলের ভেতর রস ঢুকবে কিনা। রস ঢুকেছে, এক্ষুনি আনছি, খেয়ে দেখো। সানাউল্লাহ ভাতের মার্বেল আস্ত একটা মুখের ভেতর ঢুকালেন এবং কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেলেন। আবু করিম আগ্রহের সঙ্গে বললেন,
কেমন বুঝছো? সানাউল্লাহ বললেন, এতই সুস্বাদু যে খেয়ে ফেলতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে বাকি জীবন মুখে নিয়ে বসে থাকি। আবু করিম বললেন, এটার প্রিপারেশনই মুখে নিয়ে বসে থাকার প্রিপারেশন। আস্তে আস্তে ভাতের গোল্লা থেকে রস বের হবে। অসাধারণ, পেটেন্ট করে ফেলা উচিত। পেটেন্ট না করলে অন্য কেউ প্রচার করে ফেলতে পারে। দেখা যাবে চ্যানেল আয়ের রান্নার অনুষ্ঠানে কেকা ফেরদৌসী ভাতের আচারের রেসিপি দিয়ে দিচ্ছেন। আবু করিম বললেন, তাহলে তো চিন্তার বিষয়। পেটেন্ট অফিসে খোঁজ নেওয়া উচিত আচারের পেটেন্ট হয় কিনা। আন্তর্জাতিক কোনো পেটেন্ট কোম্পানির সঙ্গেও যোগাযোগ করা দরকার। কষ্ট করে একটা জিনিস বানালাম, দেখা গেল জাপানিরা বাজারে ছেড়ে দিল, নাম দিল ক্যাও ম্যাও। কোটি কোটি ডলারের বিজনেস হাতছাড়া হয়ে গেল। সানাউল্লাহ বললেন, আচারের নতুন কি প্রজেক্ট হাতে নিয়েছ? আবু করিম বললেন, নেশাখোরদের জন্য তামাকের একটা আচার বানিয়েছি। যারা জর্দা, সিগারেট, গাঁজা এসব খায় তাদের জন্যে। এই জিনিস বাজারে ছাড়া ঠিক হবে না। দেখা যাবে এই আচার খেয়েই সবাই নেশা করছে। সানাউল্লাহ বললেন, আচারটা বানিয়েছ কি দিয়ে? আবু করিম বললেন, তামাক পাতা, চা পাতা, গাঁজা গাছের পাতার সঙ্গে ভিনিগার এবং সন্ধব লবণের প্রিপারেশন। এর সঙ্গে সমপরিমাণ কাগজি লেবুর রস দিয়েছি। একটা আস্ত বোম্বাই মরিচ ছেড়ে দিয়েছি। খেয়ে দেখেছ? 1 চামচ খেয়ে মাথা ঘুরে পড়ে গেছি। 2 বোতল বানিয়েছি। একটা বোতল তুমি নিয়ে যেও, তবে না খাওয়াই ভালো। সব আবিষ্কার সমাজের জন্য মঙ্গলজনক হয় না। যেমন ধরো অ্যাটম বোমা। এই বোমা সমাজের কোনো উপকার করেনি, ধ্বংসযোগ্য বয়ে নিয়ে এসেছে। তোমার এই আচারের নাম কি দিয়েছ? বোমা আচার। নাম ভালো হয়েছে, তবে রবি ঠাকুরের কাছ থেকে নাম ধার নিলে ভালো হতো। বিশ্বকবির নামের সঙ্গে আচারের নাম যুক্ত থাকত। আবু করিম বললেন, আচার নিয়ে কি তার কোনো কবিতা আছে? সানাউল্লাহ বললেন, আছে নিশ্চয়ই, এত লিখেছেন। আচার নিয়ে কিছু লিখবেন না তা হতেই পারে না। আমার অবশ্যই জানা নেই। রবীন্দ্র ভক্তদের কাছ থেকে খোঁজ নিতে হবে। তবে আমসত্ত্ব নিয়ে তার কবিতা যেহেতু আছে, আচার নিয়েও থাকার কথা। আমসত্ত্ব নিয়ে কবিতা আছে? বলো কি, কি কবিতা? আমসত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, হাপুস হুপুস শব্দ, চারদিক নিস্তব্ধ, পিপিরা কাঁদিয়া পাতে। আবু করিম বললেন, পিপিরা কেঁদে যাচ্ছে, বিষয়টা বুঝলাম না। পিপিরা কেন কাঁদবে? সানাউল্লাহ বললেন, আমি নিজেও বুঝতে পারছি না। কবিগুরু বেঁচে থাকলে জিজ্ঞেস করতাম। উনি মারা গিয়ে সাহিত্যের ক্ষতি তো করেছেনই, আরও অনেক ক্ষতি করেছেন। নতুন নাম পাওয়া যাচ্ছে না। উনি বেঁচে থাকলে মোবাইল টেলিফোনে আচারের নাম জানতে চেয়ে SMS পাঠাতাম। উনি সঙ্গে সঙ্গে নাম দিয়ে দিতেন। আবু করিম বললেন, তোমার কাছ থেকে রবীন্দ্রনাথের আমসত্ত্বের কবিতাটা শোনার পর থেকে অন্য একটা আচারের আইডিয়া মাথায় ঘুরছে। বানানো ঠিক হবে কিনা বুঝতে পারছি না। কি আইডিয়া? পিঁপড়ার আচার। বলো কি? আবু করিম বিরক্ত হয়ে বললেন, বলো কি বলে চেঁচিয়ে ওঠার কিছু নেই। পিঁপড়া আমরা সবসময় খাচ্ছি, চিনির সঙ্গে খাচ্ছি, চায়ের সঙ্গে খাচ্ছি। পিঁপড়ার শরীরে একটা অ্যাসিড আছে। অ্যাসিডের নাম ফর্মিক অ্যাসিড। এই অ্যাসিডের কারণে পিঁপড়ার স্বাদ হবে টক। বাইরে থেকে কিছু টক দেয়া হবে এবং কবিগুরুর নামে এই আচারের নাম হবে পিপিলিকা ক্রন্দন। পিপিলিকা ক্রন্দন? হ্যাঁ, পিপিলিকা ক্রন্দন। এবং আচারের বোতলে কবিগুরুর ছবি থাকবে। ছবির নিচে থাকবে, এই আচারের রেসিপি কবিগুরুর রচনা থেকে প্রাপ্ত। সানাউল্লাহ বললেন, রবীন্দ্র ভক্তরা রাগ করতে পারেন। আবু করিম বিরক্ত গলায় বললেন, রবীন্দ্রনাথ কি শুধু রবীন্দ্র ভক্তদের সম্পত্তি? উনি সবার সম্পত্তি। পিঁপড়ার আচারের বিষয়ে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এই বিষয়ে আর কথা বলবে না। অন্য কোনো বিষয়ে কথা বলতে চাইলে বলো। সানাউল্লাহ বললেন, একটা বই লেখার বিষয়ে তোমার সঙ্গে পরামর্শ ছিল। আবু করিম অবাক হয়ে বললেন, বই লিখছ নাকি? শুরু করে দিয়েছি, 4 পৃষ্ঠার মতো লেখা হয়ে গেছে। বিষয় কি? সানাউল্লাহ ইতস্তত করে বললেন, ভূত বিষয়ক একটা বই। যে 4 পৃষ্ঠা লিখেছি সঙ্গে করে নিয়ে এসেছি, পড়লেই বুঝবে। সানাউল্লাহ পাঞ্জাবির পকেট থেকে লেখা বের করলেন। আবু করিম সঙ্গে সঙ্গেই লেখা পড়া শুরু করলেন। দিনের শেষে ভূতের দেশে। ভূত আমাদের ঐতিহ্যের অংশ। বাংলাদেশের ছেলে মেয়েদের বেড়ে ওঠার প্রক্রিয়ার সঙ্গে ভূত যুক্ত। বাংলা ভাষায় ভূত উঠে এসেছে বাগধারায়, যেমন ভূতের মুখে রাম নাম, শস্যের ভেতর ভূত ইত্যাদি। দুঃখ এবং পরিতাপের বিষয় এই,
ভূত বিষয়ে আমাদের সম্যক কোনো জ্ঞান নেই। এই পর্যন্ত পড়েই আবু করিম বললেন, তোমার সমস্যাটা কি? তুমি কি মানসিকভাবে অসুস্থ? সানাউল্লাহ বললেন, বুঝতে পারছি না, হতে পারে। আবু করিম বললেন, মানসিক রোগী ছাড়া কারো পক্ষে ভূত নিয়ে গবেষণাধর্মী বই লেখা সম্ভব না, কারণ ভূত কোনো গবেষণার বিষয় না। কেউ কোনোদিন ভূত দেখেনি, তুমি নিজেও দেখনি। বলো, দেখেছ? সানাউল্লাহ ক্ষীণ গলায় বললেন, হুম। আবু করিম বললেন, মানে? দেখেছ ভূত? দেখেছি। কোথায় দেখেছ? বাঁশঝাড়ে। দুটা ভূতের বাচ্চা আমার সঙ্গে বেশ কিছুদিন ধরে বাস করছে। একজনের নাম হোমডু, আরেকজনের নাম ডুমরু। এরা ভাই বোন। আবু করিম বললেন, এরা এখনো তোমার বাসায় আছে? আছে। আমি গেলে দেখতে পাব? সানাউল্লাহ বললেন, রাতে গেলে দেখতে পাবে, দিনে তারা ঘুমায়। দেহধারী হয় না বলে দেখা যায় না। ওরা আবার তোমার আচারের মহাভক্ত। আমিষ আচারের বোতলটা চেটে পুটে খেয়েছে। ভূত আচার খায়? খায়, আরও অনেক কিছু খায়। ব্যাটারি খায়, মধু খায়, তবে সলিড কিছু খায় না। ব্যাটারির কার্বন দণ্ডটা খায় না। আবু করিম আবার পড়া শুরু করলেন। মানুষ মরলে কি ভূত হয়, নাকি ভূত সম্পূর্ণ ভিন্ন এক প্রজাতি? মানুষদের যেমন জন্মমৃত্যু আছে, ভূতদেরও কি আছে? তারা কি বংশবৃদ্ধি করে? মহামতি ডারউইন প্রমাণ করেছেন, সিলেক্টিভ ইভলিউশনের মাধ্যমে মানবজাতি পৃথিবীতে এসেছে। ভূতদের ক্ষেত্রে কি এই তথ্য সত্য? মানুষের সঙ্গে ভূতের কোন কোন ক্ষেত্রে প্রভেদ? তারা কি আহার গ্রহণ করে? মানুষ যেমন রাজনীতি বিষয়ে আসক্ত, তারাও কি তাই? তাদের মধ্যে কি বিএনপি, আওয়ামী লীগ, কথা প্রসঙ্গে বলছি, আছে? তাদের শিক্ষা ব্যবস্থাটা কেমন? আমাদের যেমন উচ্চতর শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় আছে, তাদেরও কি আছে? তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি লাল দল, নীল দল, সাদা দলে বিভক্ত? তাদের ছাত্র রাজনীতির অবস্থা কি? মানুষদের যেমন মৃত্যু আছে, ভূতদেরও কি আছে? মৃত্যুর পর তারা কোথায় যায়? বিখ্যাত লেখক পরশুরামের একটি লেখায় পড়েছি, মৃত্যুর পর ভূতরা মার্বেল হয়ে যায়। পরশুরাম সাহেবের ভালো নাম রাজশেখর বসু। তিনি চলন্তিকা নামক ডিকশনারির প্রবক্তা। শিক্ষাগত জীবনে তিনি রসায়নশাস্ত্রে এমএসসি। তার মতো একজন বিদগ্ধ ব্যক্তিত্ব কিভাবে বলেন যে মৃত্যুর পর ভূত মার্বেল হয়ে যায়, তা আমার চিন্তার বাইরে। যাই হোক, ভূত বিষয়ে সমস্ত প্রাপ্ত ধারণা দূর করার জন্যেই আমি লেখনী হাতে নিয়েছি। প্রথম মুদ্রণে কিছু তথ্যগত ভুল হয়তো থাকবে, দ্বিতীয় মুদ্রণে সমস্ত ভুলভ্রান্তি দূর করা হবে। আবু করিম খাতা বন্ধ করে বললেন, তোমার কাজের ছেলে রফিক ফিরে এসেছে বলেছিলে, সে কি আছে, না আবারও চুরি করে ভেগেছে? সে এখনো আছে। তাকে রাতে রান্না করতে বলবে। আজ রাতে আমি তোমার সঙ্গে ডিনার করব। আচ্ছা, ভালো কথা। তোমার ওই কাজের ছেলে রফিক, সেও কি ভূত ভাই বোনকে দেখে, নাকি তুমি একাই দেখো? রফিক ব্যাপারটা খেয়াল করছে না। অমরু ডমরুও চাচ্ছে না সবাই তাদের বিষয়টা জানুক। তবে তুমি যদি যাও, অবশ্যই ওদের দেখবে। ওরা তোমার ভক্ত। তোমার বানানো আমিষ আচার খেয়েছে তো। তাছাড়া আমি ওদের তোমার কথা বলে রাখব। আবু করিম বললেন, তোমার বিষয়ে আমি অত্যন্ত চিন্তিত বোধ করছি। যাই হোক, আজ রাতেই সব ফয়সালা হবে। এখন বাসায় চলে যাও। আমাকে ঠান্ডা মাথায় পিপিলিকা ক্রন্দন নিয়ে চিন্তা করতে দাও। গোটা 50 পিঁপড়া পাওয়া গেলে সন্ধ্যার মধ্যে পিঁপড়ার আচার বানিয়ে ফেলতে পারতাম। পিঁপড়া আবার দুরকম, লাল পিঁপড়া, কালো পিঁপড়া। কোন পিঁপড়ার আচার ভালো হয় তাও বুঝতে পারছি না। ভালো দুশ্চিন্তায় পড়েছি। সানাউল্লাহ রাতের খাবারের ভালো আয়োজন করলেন। আবু করিমের পছন্দ খিচুড়ি, বেগুন ভাজি, সঙ্গে খাঁটি ঘি 2 চামচ। তিনি নিরামিষাশী। খিচুড়ি, বেগুন ভাজি এবং ঘিয়ের ব্যবস্থা করলেন। সঙ্গে ডিমের ঝোল করা হলো। আবু করিম ডিম না খেলেও ডিমের ঝোল বা গরুর মাংসের ঝোল খান। হোমডুর সঙ্গে অতিথি প্রসঙ্গে আলাপ করলেন। তাকেও যথেষ্ট উৎসাহী মনে হল। শুধু ডোমরো বলল, বাবা, ওনার সামনে যাব না, আমার লজ্জা করে। সানাউল্লাহ বললেন, লজ্জা না মা, শব্দটা হচ্ছে লজ্জা। বলো, লজ্জা করে। বলবো না, আমি বলবো না। সানাউল্লাহ বললেন, তোমরা যখন ভূতদের ভাষায় কথা বলবে, তখন তোমাদের মতো বলবে। মানুষদের ভাষায় কথা বললে প্রমিত বাংলা উচ্চারণ করতে হবে, এবং নাকি উচ্চারণ করাই যাবে না। তোমার ভাই হোমডুকে দেখো, সে তো নাকে কোনো কথাই বলে না। হোমডু বলল, যে বেড়াতে আসবে তাকে কি ডাকব?
সানাউল্লাহ বললেন, স্যার ডাকবে। উনি একজন বিশিষ্ট চিকিৎসক এবং আচার উদ্ভাবক। আচার জগতের মুকুটহীন সম্রাট বললেও কম বলা হয়। এখন নতুন এক আচার বানানোর চেষ্টায় আছেন। শেষ পর্যন্ত যদি বানাতে পারেন, হইচই পড়ে যাবে। পিঁপড়ার আচার, নাম পিপিলিকা ক্রন্দন। আমাদের দেশে এই আচার চলবে না, তবে চাইনিজরা হামলে পড়বে। টনকে টন সাপ্লাই যাবে। ভালো কথা হুন্ডু, চায়নায় ভূত আছে? জানি না তো। নাক চেপা কোনো চাইনিজ ভূতকে কখনো দেখনি? না। সানাউল্লাহ বললেন, তোমরা বলতে পারবে না, তোমাদের বাবা মা অবশ্যই পারবেন। তাদের জিজ্ঞেস করতে হবে। ভূপর্যটক ভূত থাকার কথা, হিউয়েন সাং টাইপ। হুন্ডু, জামা জুতা পরে রেডি হয়ে থাকো। আমার বন্ধু ঘরে ঢোকা মাত্র ভূতদের ভাষায় বলবে, ভূত সমাজের পক্ষ থেকে আমার সালাম গ্রহণ করুন। ভূতদের ভাষায় এটা কি হবে? হুন্ডু বলল, কিউ। সানাউল্লাহ মুগ্ধ গলায় বললেন, এত বড় একটা সেন্টেন্স এক শব্দে শেষ। ভেরি ইন্টারেস্টিং। আমি আপনাকে দেখে বিরক্ত হয়েছি। ভূত ভাষায় এটা কি হবে? একটাই কম হবে, কিউ। আপনাকে দেখে রাগ লাগছে। এর ভূত ভাষা কি? হুন্ডু বলল, আরেকটাই কমে যাবে, কিউই। সানাউল্লাহ বললেন, সবগুলি যদি ই ফেলে দেই, যদি বলি কিউ, তার মানে কি? হুন্ডু বলল, এর মানে বন্ধু। সানাউল্লাহ বললেন, অসাধারণ। আমার বন্ধু ঘরে ঢোকা মাত্র আমি বলবো কিউ, আর তুই বলবি কিউই। সে শুরুতেই যাবে ভরকে। সানাউল্লাহ বন্ধুকে ভরকাবার সুযোগ পেলেন না। রাত 10টায় আবু করিমের ড্রাইভার এসে বলল, স্যার আসতে পারবেন না। তিনি মোয়াখালী কলেরা হাসপাতালে ভর্তি হয়েছেন। তার বমি এবং দাস্ত হচ্ছে। পিঁপড়ার একটা আচার বানিয়েছিলেন, সেই আচার তরকারির চামচে 1 চামচ খাবার পর থেকেই অবস্থা। আমাকেও খেতে বলেছিলেন, আমি খেতে গিয়েও শেষ মুহূর্তে খাই নাই। স্যার, আমার উপর ময়মরব্বির দোয়া আছে। সানাউল্লাহ বললেন, আমি এক্ষুনি বন্ধুকে দেখতে যাচ্ছি। হোমডুকেও সঙ্গে নেব। এই হোমডু, রেডি হয়ে যা। ড্রাইভার অবাক হয়ে বললেন, কার সঙ্গে কথা বলেন স্যার? সানাউল্লাহ বললেন, একটা ভূতের বাচ্চা বিপদে পড়ে আমার আশ্রয়ে আছে, তাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। আমি তো কিছু দেখি না স্যার। দেহধারণ করে না বলেই দেখছ না, দেহধারণ করলেই দেখবে। তোমার সঙ্গে গাড়ি আছে না? আমাদের নিয়ে চলো। ড্রাইভার বলল, আপনার হাসপাতালে যাওয়া ঠিক হবে না স্যার। ঠিক হবে না কেন? স্যারের অসুখের খবর পেয়ে শায়লা ম্যাডাম হাসপাতালে এসেছেন। তিনি রাতে থাকবেন। আপনাকে দেখলে শায়লা ম্যাডাম রাগারাগি করবেন, কারণ ম্যাডামের ধারণা আপনি স্যারকে পাগল বানিয়েছেন। বলো কি? জি, ম্যাডাম সব সময়ই কথা বলেন। তাছাড়া ম্যাডামের মন মেজাজ এখন খুব খারাপ। সন্ত্রাসীরা তার চেম্বারে হামলা করেছিল, কাগজে উঠেছে, পড়েছেন নিশ্চয়ই। স্যার, আমি যাই। রাত অনেক হয়েছে। রফিক হিন্দি ছবি দেখছে। রফিকের পেছনে গা ঘেঁষে বসেছে হোমডু এবং ডমরু। এরা দেহধারণ করেনি বলে রফিক তাদের দেখতে পাচ্ছে না। সানাউল্লাহ ভূতের লেখা নিয়ে বসেছেন। আজকের রচনার বিষয় ভূতের ভাষা। তিনি লিখছেন, ভূতদের নিজস্ব ভাষা আছে, ব্যাকরণ আছে, তবে অত্যন্ত পরিতাপের বিষয়, তাদের নিজেদের কোনো বর্ণমালা নেই। পৃথিবীর আদিবাসী মানবগোষ্ঠীর সঙ্গে তাদের মিল লক্ষণীয়। অনেক আদিবাসীদের ভাষা আছে, কিন্তু বর্ণমালা নেই। যেমন আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জের আদিবাসী জারোয়া সেন্টেলিস। ড আইনউদ্দিন গভীর মনোযোগে সানাউল্লাহর ভূত বিষয়ক রচনা পড়ছেন। মাঝে মাঝে তার ভুরু কুঁচকে যাচ্ছে। লেখা পড়ে বিরক্ত হচ্ছেন বলে যে এই ঘটনা ঘটেছে তা না, তার মন আজ অস্বাভাবিক খারাপ। স্ত্রীর সঙ্গে নাস্তার টেবিলে একটা সমস্যা হয়েছে। নাস্তার টেবিলে কেউ নিঃশব্দে নাস্তা খায় না। দু একটা কথা বলা ভদ্রতারই অংশ। সেই হিসেবেই তিনি বললেন, একটা বিড়ালের গল্প শুনবে? তার স্ত্রী রুবা বলল, শুনব। তিনি বললেন, অতি বিখ্যাত এক বিড়াল। রুবা বলল, কিরকম বিখ্যাত? কথা বলতে পারে? তিনি বললেন, কথা বলতে পারে না, সাধারণ বিড়াল। তবে এই বিড়াল একই সঙ্গে জীবিত ও মৃত। রুবা বলল, সেটা কিভাবে সম্ভব? তিনি বললেন, কোয়ান্টাম বলবিদ্যা এটাকে সম্ভব করেছে। দাঁড়াও, বুঝিয়ে বলছি। মনে করো আমি সেই বিড়াল। আমার পেটে যে ডিমের পোচটা আছে, এটা ডিমের পোচ না, এটা হলো একটা রেডিও অ্যাক্টিভ বস্তু, এবং তুমি হলে একজন অবজারভার। খুবই বিস্ময়ের ব্যাপার হলো, কোয়ান্টাম বলবিদ্যা অবজারভার নির্ভর। তুমি তাকিয়ে থাকো বিড়ালটার দিকে,
তোমার কি মনে হয় আমি জীবিত না মৃত? এই বলে তিনি কয়েকবার ম্যাও ম্যাও করলেন। রুবা নাস্তার টেবিল থেকে উঠে গেল, ব্যাগ গুছিয়ে গাড়ি নিয়ে মায়ের বাড়ি চলে গেল। আইনুদ্দিন বিখ্যাত থট এক্সপেরিমেন্টটা ব্যাখ্যা করার সুযোগই পেলেন না। ঘটনা এখানেই শেষ না। ঘণ্টা 2 পরে তিনি তার শাশুড়ির টেলিফোন পেলেন। আইনুদ্দিনের শাশুড়ি সালেহা বেগম একসময় বাংলা কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। তাকে প্রমোশন না দিয়ে তার জুনিয়র একজনকে প্রিন্সিপাল করায় তিনি প্রতিবাদ হিসেবে চাকরি ছেড়ে দিয়েছেন। নিজের বাড়িতে প্রিন্সিপাল ভাব এখনও তার অনেক বেশি। তিনি গম্ভীর গলায় গালি দেবার মতো করে বললেন, কেমন আছো বাবা? জি ভালো। তুমি কি আজ নাস্তা খেতে বসে বিড়ালের মতো ম্যাও করেছিলে? জি। কেন করেছিলে জানতে পারি? আম্মা, নাস্তার টেবিলে আমি কিছুক্ষণের জন্য মানুষ ছিলাম না। আমি হয়ে গিয়েছিলাম শ্রোডিঞ্জারের বিড়াল, যে জীবিতও না আবার মৃতও না। অবজারভার ঠিক করবে সে জীবিত নাকি মৃত। আপনার মেয়ে রুবা ছিল অবজারভার। আম্মা, এখন কি আপনার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়েছে? পরিষ্কার হয়নি। আরও খোলাসা করে বলি, এটা ছিল একটা থট এক্সপেরিমেন্ট, চিন্তা পরীক্ষা। কি পরীক্ষা? চিন্তা পরীক্ষা। পদার্থবিদ্যায় অনেক বিখ্যাত চিন্তা পরীক্ষা আছে। আপনাকে আরেকটা চিন্তা পরীক্ষার কথা বলি। আমাকে কিছু বলতে হবে না বাবা, বরং তোমাকে আমি কিছু কথা বলি। তুমি ফিজিক্সের একটা মোটা বইয়ের ভেতর ঢুকে গেছ, সেই বই থেকে বের হতে পারছো না। আমার মেয়ে তোমার সঙ্গে জীবনযাপন করতে পারছে না, কারণ সে ফিজিক্স বা অঙ্কের কোনো বই না। সে সাধারণ একজন মানুষ। বুঝতে পারছ? পারছি। আমার ধারণা বেশ কিছুদিন তোমাদের আলাদা থাকা উচিত। জি আচ্ছা। আমি তোমার সম্পর্কে ভালোমতো খোঁজখবর না নিয়ে তোমার সঙ্গে আমার বাচ্চা মেয়েটাকে বিয়ে দিয়ে মহা অন্যায় করেছি। তোমাদের বয়সের ব্যবধান 20 বছর। আইনুদ্দিন বললেন, আম্মা আপনি ভুল করেছেন। ব্যবধান 20 বছর না, 19 বছর 5 মাস 7 দিন। আম্মা কিছু মনে করবেন না, তথ্যগত ভুল আমার পছন্দ না। সালেহা বললেন, প্রতিবন্ধী, ইডিয়েট, বলে টেলিফোন রেখে দিলেন। আইনুদ্দিন শাশুড়ির বলা ইডিয়েট শব্দটায় কষ্ট পাচ্ছেন না, প্রতিবন্ধী শব্দটায় কষ্ট পাচ্ছেন। কারণ তার বাবাও তাকে স্কুলে ভর্তি করবার সময় হেডমাস্টার সাহেবকে বলেছিলেন, স্যার আমার ছেলেটাকে একটু দেখে শুনে রাখবেন, সে মানসিক প্রতিবন্ধী। তার বাবা সেই বছরেই মারা গেলেন। তিনি দেখে যেতে পারলেন না তার ছেলে প্রতিটি পরীক্ষায় প্রথম হয়েছে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি ফুল প্রফেসর বানিয়ে তাকে রেখে দেবার প্রাণপণ চেষ্টা চালিয়েছিল। তিনি থাকেননি, দেশে ফিরে এসেছেন। তার দেশে ফেরার কারণও বিচিত্র। বর্ষাকালে টিনের চালে বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক না শুনলে তিনি অসুস্থ হয়ে পড়েন। বিদেশে এই জিনিস সম্ভব না। আইনুদ্দিন ভূত বিষয়ক লেখা পড়ে শেষ করে বললেন, সানাউল্লাহ বললেন, মানে কি? আইনুদ্দিন বললেন, ইন্টারেস্টিং লেখা। সানাউল্লাহ বললেন, ভূত আছে এটা কি সায়েন্স দিয়ে প্রমাণ করা সম্ভব? আইনুদ্দিন বললেন, থট এক্সপেরিমেন্ট করে দেখা যেতে পারে। সানাউল্লাহ বললেন, একটা এক্সপেরিমেন্ট করো না। তোমার মতো ব্রিলিয়ান্ট ফিজিসিস্টের কাছে ভূত প্রমাণ করা কোনো বিষয়ই না। আইনুদ্দিন বললেন, আমি চিন্তা শুরু করে দিয়েছি। কোন লাইনে এগোচ্ছি শুনতে চাও? চাই। ভূতকে শুরুতেই আমি পদার্থ হিসেবে ধরছি। এখন বলো পদার্থের অবস্থা কয়টা? সানাউল্লাহ বললেন, 3টা, কঠিন, তরল এবং বায়বীয়। আইনুদ্দিন বললেন, পদার্থের অবস্থা 6টা। চতুর্থ অবস্থা প্লাজমা স্টেট। এই অবস্থায় পদার্থের সব পরমাণু একসঙ্গে চলে আসে এবং সব ইলেকট্রন মেঘের মতো পরমাণুর চারপাশে ঘুরপাক খেতে থাকে। বলো কি? প্লাজমা অবস্থা তৈরিতে প্রচুর তাপ লাগে, প্রায় 1,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। যাই হোক, পদার্থের পঞ্চম অবস্থার নাম বোস-আইনস্টাইন কনডেনসেট। পরম শূন্য তাপমাত্রায় পদার্থের এই অবস্থা হয়। পরম শূন্য তাপমাত্রা কত জানো? না। আইনুদ্দিন বললেন, পরম শূন্য তাপমাত্রা হল -273.16 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় কোনো বস্তুকে নিয়ে গেলে একটি পরমাণু গুচ্ছ তৈরি হয়, অর্থাৎ সব পরমাণু একত্রিত হয়ে যায়। বোস কণার ব্যাপারটা সহজে ঘটে। বোস কণা চেনো? আরে না, আমি এসব চিনব কিভাবে? বোস কণা কৌণিক ভরবেগ অর্থাৎ ইন্ট্রিনসিক অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে পূর্ণ সংখ্যা। বুঝতে পারছ? সানাউল্লাহ কিছুই না বুঝে বললেন, জটিল বিষয়, কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে আসছে। আইনুদ্দিন বললেন, এখন বলি ফার্মিয়ন কণার কথা।
এদের কৌণিক ভরবেগ হয় অর্থপূর্ণ সংখ্যা, যেমন 1/2 হতে পারে, 3/2 হতে পারে, 5/2 হতে পারে। পরিষ্কার না? অবশ্যই পরিষ্কার, জলের মতো না হলেও পরিষ্কার। আইনুদ্দিন বললেন, ফার্মিয়ন কণা নিয়ে যখন সুপার অ্যাটম তৈরি হবে, সেটি হবে পদার্থের ষষ্ঠ অবস্থা। এখন কি দেখলে? পদার্থের 6টা অবস্থা। ভূত পদার্থের অন্য এক অবস্থা তো হতে পারে, সপ্তম অবস্থা হতে পারে না? অবশ্যই পারে। আইনুদ্দিন চিন্তিত গলায় বললেন, ভূতের কণার কৌণিক ভরবেগ হয়তো বোসন বা ফার্মিয়নের চেয়ে আলাদা। খুবই জটিল অবস্থা। তুমি চলে যাও, আমি চিন্তা করতে থাকি। তোমার ভাবি বাসায় না থাকায় চিন্তা করাটা আমার জন্য সহজ হয়েছে। তুমি একটা কাজ করো, মোড়ের দোকান থেকে ফ্লাস্ক ভর্তি করে চা এনে রেখে যাও। তোমার ভাবি শুধু যে একা চলে গেছে তা না, রহমতকেও সঙ্গে নিয়ে গেছে। উদ্দেশ্য আর কিছু না, আমাকে যন্ত্রণা দেয়া। সানাউল্লাহ ফ্লাস্ক ভর্তি চা, পাউরুটি, কলা, বিস্কিট, চানাচুর এবং 2টা সিদ্ধ ডিম আইনুদ্দিনের টেবিলে রেখে আবু করিমের সন্ধানে গেলেন। তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, এই খবর পাওয়া গেছে। আবু করিম সাহেব বাসায় নেই। তার স্ত্রী ডাক্তার শায়লা তাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে নিয়ে গেছেন। সাইকিয়াট্রিস্টের নাম ডাক্তার জোহরা খানম। হেডমিস্ট্রেস টাইপ চেহারা, নাকের নিচে লাল চুলের গোপ আছে। তার শরীর প্রকাণ্ড, মুখের হা প্রকাণ্ড। যখন হাই তুলেন তখন তাকে শাড়ি পরা বাচ্চা জলহস্তির মতো দেখায়। ডাক্তার জোহরা খানম কয়েকটা কার্ড নিয়ে বসেছেন। কার্ডগুলিতে নানান ধরনের আঁকিবুকি কাটা। পেশেন্ট এইসব কার্ডের দিকে কিছুক্ষণ তাকাবে। তাকানোর পর কার্ডে কি আঁকা আছে বলে তার ধারণা, তা সে বলবে। সেখান থেকে সাইকিয়াট্রিস্ট পেশেন্টের মানসিক অবস্থা সম্পর্কে একটা ধারণা করবেন। আবু করিম সাহেব। জি। ভালো আছেন? জি। আমি খুব সাধারণ একটা সাইকোলজিক্যাল টেস্ট দিয়ে শুরু করব। এই টেস্ট সম্পর্কে আপনি খুব ভালো জানেন। এই কার্ডটার দিকে তাকান। কার্ডে অস্পষ্ট কিছু ছবি আঁকা আছে। এই ছবিটা দেখে আপনার কি মনে হচ্ছে? ছবিতে কি আঁকা? আবু করিম দীর্ঘ সময় ছবির দিকে তাকিয়ে থেকে বললেন, চালতার আচার, ছোবা ছোবা হয়ে আছে, জাল কম হয়েছে। এখন বলুন, এই ছবিটা কিসের? আমের মিষ্টি আচার, কাশ্মীরি আচার নাম। যদিও এই ধরনের আচার কাশ্মীরে কখনো বানানো হয় না। এখন এই ছবিটা দেখুন, এইটাও কি আচারের ছবি? জি না। এটা কিসের ছবি? হোমডুর ছবি। হোমডুর হাতে 1 বোতল আমিষ আচার। তবে সে আচার সব খেয়ে শেষ করে ফেলেছে, মজা পেয়েছে, মুখ ভর্তি হাসি। হোমডুকে? হোমডু হল সানাউল্লাহর পোষা ভূতের বাচ্চা। সানাউল্লাহর সঙ্গেই থাকে। সানাউল্লাহ সাহেব কি আপনার বন্ধু? জি। আচ্ছা, কল্পনা করুন আপনি, আপনার স্ত্রী এবং সানাউল্লাহ সাহেব একটা নৌকায় করে যাচ্ছেন। আপনি একা সাঁতার জানেন, বাকি 2জন জানে না। হঠাৎ নৌকা ডুবি হল। আপনি যে কোনো একজনকে বাঁচাতে পারেন। কাকে বাঁচাবেন? নৌকায় কি কোনো আচারের বোতল আছে? না। সানাউল্লাহর সঙ্গে কি হোমডু আছে? না। আবু করিম বললেন, আমি কাউকে বাঁচাবো না, কারণ আমি সাঁতার জানি না। তবে আমার বন্ধু সানাউল্লাহ আমাকে বাঁচাবে। সে সাঁতার জানে এবং তার মাথা খারাপ হলেও সে লোক ভালো। মাথা খারাপ বলছেন কেন? যে ভূত পালে তাকে আপনি মাথা খারাপ বলবেন না? ডাক্তার জোহরা খানম বেশ কিছু পরীক্ষা করলেন এবং এক পর্যায়ে শায়লাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, আপনার স্বামীর অবস্থা যথেষ্টই খারাপ। এখনও ভায়োলেন্ট হয়নি, তবে ভায়োলেন্ট হবার সব লক্ষণ পুরোদমে আছে। তাকে ঘরে আটকে রাখতে হবে, কখনোই বের হতে দেওয়া যাবে না। নিয়মিত ওষুধ খাওয়াতে হবে, বেশিরভাগ সিডেটিভ। আমার একটা ক্লিনিক আছে, নাম নিশ্চয়ই শুনেছেন, হোপ। আমি সাজেস্ট করব এই মুহূর্তেই ক্লিনিকে ভর্তি করে দেয়া। কেবিন রুম আছে, এসি আছে, কষ্ট হবে না। 1 মাস কেউ তার সঙ্গে দেখা করতে পারবে না। বাইরে থেকে কোনো খাবার আসবে না। খাবার আমরা দেব। খরচ কিন্তু বেশি পড়বে, আগেই বলে দিচ্ছি। আবু করিমকে জোহরা খানমের হোপ ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তিনি বিস্মিত হয়ে দেখলেন কেবিনের বেডের সঙ্গে তার হাত পা বেঁধে ফেলা হয়েছে। হাত পা বাঁধা হবার পর অল্প বয়সে একটা নার্স সিরিঞ্জ নিয়ে ঢুকল ইঞ্জেকশন দেবার জন্যে। তিনি বললেন, কি ইঞ্জেকশন দিচ্ছ? নার্স বলল, দাদু,
কি ইঞ্জেকশন দিচ্ছি সেটা তো আপনার জানার দরকার নেই। আবু করিম বললেন, জানার দরকার আছে, আমি একজন ডাক্তার। নার্স বলল, এখানে যারা ভর্তি হয় তারা সবাই এই ধরনের কথা বলে। কেউ ডাক্তার, কেউ মন্ত্রী, কেউ আবার মিলিটারির জেনারেল, ফিল্ড মার্শাল। তুমি ডক্টর জোহরা খানমকে খবর দিয়ে আনো, তার সঙ্গে কথা বলা দরকার। দাদু, উনি প্রয়োজন ছাড়া আসেন না। ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, টানা 12 ঘন্টা ঘুমাবেন। মা শোনো, আমি সত্যি একজন ডাক্তার। নার্স বলল, ডাক্তার দাদু, আরাম করে ঘুমান, ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, এক্ষুনি ঘুমিয়ে পড়বেন। দাদু ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে। আবু করিম টানা 10 ঘন্টা ঘুমালেন। ঘুম ভাঙার 1 ঘন্টার মধ্যে আরেকটা ইঞ্জেকশন দিয়ে আবারও তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। হাত এবং পায়ের বাঁধন খোলা হলো না। ভূত বিশেষজ্ঞ, বিখ্যাত থিওসফিস্ট এবং মিডিয়ামের চেহারা খানিকটা ভূতের মতো, চোয়াল ভাঙা, 2 জুলফিতে সামান্য পাকা চুল ছাড়া মাথায় একটা চুলও নাই। মানুষের মাথা সচরাচর গোলাকার হয় না, ইনারটা পারফেক্ট শার্প। চোখ ইঁদুরের মতো পুতিপুতি, চোখের মনি স্থির না, মনে হয় সারাক্ষণ কিছু খুঁজছে, হয়তোবা ভূতই খুঁজছে। অতিরিক্ত রোগা একজন মানুষ, রোমান সিনেটরদের মতো গেরুয়া চাদর পরেছেন। ভদ্রলোকের নাম প্রফেসর টি আলী নুরুন্দো। তিনি কোনো কলেজের অধ্যাপক না, ম্যাজিশিয়ান, এবং জ্যোতিষীরা যেমন নামের আগে প্রফেসর লাগান, ইনিও লাগিয়েছেন। নামের শেষে নুরুন্দো কবি রবীন্দ্রনাথের দেয়া। রবীন্দ্রনাথ একবার প্ল্যানচেটে এসে বললেন, আলী শোন, তুই নামের শেষে নুরুন্দো লিখবি। প্রফেসর টি আলী বিনয়ের সঙ্গে বললেন, নুরুন্দো শব্দটার অর্থ কি গুরুদেব? গুরুদেব বললেন, পরকালে আমার প্রধান কাজ হচ্ছে নতুন নতুন শব্দ তৈরি করা। নুরুন্দো শব্দটা কিছুদিন হলো তৈরি করেছি। এই শব্দ দিয়ে একটা গানও লিখেছি, দীর্ঘ 3 অন্তরার গান। প্রথম লাইন, গগনে গগনে নুরুন্দের খেলা। নুরুন্দো শব্দটার মানে দিয়েছি মেয়ে। পরকালের শব্দ তো, ইহকালে তুমি ইচ্ছা করলে অন্য মানেও করতে পারো। প্রফেসর টি আলী নুরুন্দো তার নামকরণের ইতিহাস বর্ণনা করে বললেন, এখন বলুন, আপনাদের জন্যে কি করতে পারি? মৃত আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতে চান? কথা বলিয়ে দেব, তবে টাটকা মরা হলে দ্রুত আত্মা নিয়ে আসব। 10-12 বছর হয়ে গেলে সমস্যা। কাদের খান ভয়ে ভয়ে বললেন, কি সমস্যা? আত্মা ঊর্ধ্বলোকে চলে যায়, ডেকে আনতে কষ্ট হয়। রবীন্দ্রনাথের আত্মাকে অনেকবার এনেছি তো, এখন ডাকলেই চলে আসেন। আমাকে অত্যন্ত স্নেহ করেন বলেই নাম দিয়েছেন নুরুন্দো। কবিগুরুর স্নেহ পাব কখনো ভাবিনি। সানাউল্লাহ বললেন, আমরা আসলে কোনো আত্মার সঙ্গে কথা বলতে চাচ্ছি না, ভূতপ্রেত বিষয়ে জানতে এসেছি। ভূত নিয়ে একটা বই লিখছি বলেই জানতে চাচ্ছি। শুনেছি এই বিষয়ে আপনার অগাধ জ্ঞান। নুরুন্দো বললেন, অল্প কিছু জানি, অহংকার করার মতো কিছু না। আইনস্টাইনের মতো বলতে হয়, আমি জ্ঞান সমুদ্রে নুড়ি কুড়াচ্ছি। সানাউল্লাহ বললেন, স্যার, কিছু মনে করবেন না, কথাটা বিজ্ঞানী নিউটনের। নুরুন্দো কঠিন চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, কথাটা আমি সরাসরি আইনস্টাইনের কাছে শুনেছি। প্রায়ই চক্রে ওনাকে আহ্বান করা হয়। ওনার কাছ থেকে পদার্থবিদ্যার নানা কথা শুনি। পরকালেও গবেষণার মধ্যে আছেন, তবে বেচারা অত্যন্ত লজ্জিত। কাদের খান বললেন, লজ্জিত কেন? স্পেশাল থিওরি অব রিলেটিভিটিতে তিনি কিছু ভুল করেছেন। ওই ভুলটা পৃথিবীর পদার্থবিদরা ধরতে পারছেন না বলেই লজ্জিত। ভুলটার কারণেই ডার্ক ম্যাটার নিয়ে বিভ্রান্তি থেকেই যাচ্ছে। আইনস্টাইন স্যারের কাছ থেকে অদ্ভুত অদ্ভুত জ্ঞানের কথা শুনি, এত ভালো লাগে। কাদের খান বললেন, একটা জ্ঞানের কথা আমাদের বলুন প্লিজ। নুরুন্দো সিগারেট ধরাতে ধরাতে বললেন, ইহকালে আলোর গতি ধ্রুব, সেকেন্ডে 1,86,000 মাইল। কিন্তু পরকালে আলোর গতি ধ্রুব না, যে যার ইচ্ছামতো আলোর গতি ঠিক করতে পারে। এই কারণে পরকাল হচ্ছে আলোরই খেলা। আপনারা চা খাবেন? সানাউল্লাহ বললেন, চা খাবো না, ভূত বিষয় যদি কিছু বলেন, অনেক দূর থেকে এসেছি। নুরুন্দো বললেন, 4-5 মিনিটে তো কিছুই বলতে পারবো না, ঘন্টার পর ঘন্টা বলতে হবে। এত সময় আমার নেই, আপনাদেরও নিশ্চয়ই নেই। সানাউল্লাহ বললেন, আমাদের সময় সমস্যা নেই, আপনার সমস্যাটাই প্রধান। বেসিক জিনিসগুলি আজ বলে দিচ্ছি, আরেকদিন অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসবেন। আপনাদের চক্রে ঢুকিয়ে দেব, সরাসরি আত্মার সঙ্গে যোগাযোগ হবে। কাদের খান বলল, স্যার, আপনি যেদিন অ্যাপয়েন্টমেন্ট দেবেন সেদিনই চলে আসব। নুরুন্দো বললেন, চক্রে বসার ফি বাবদ আমি পার পার্সন 2,000 করে টাকা নেই।
আগেভাগেই বলে দিলাম। কাদের খান বললেন, বলে ভালো করেছেন স্যার, আমি একটু টানাটানির মধ্যে আছি। সানাউল্লাহ স্যার বসবেন, এইসব বিষয় ওনারই বেশি জানা দরকার। নুরন্দ ভূত পরকাল বিষয়ে যা বললেন তা হচ্ছে আত্মা বা সোল অবিনশ্বর। আত্মারাই ঘোরাফেরা করেন, তাদেরকে আমরা ভূত বলে ভুল করি। ভূত হচ্ছে পরকালের জীবজন্তু, এদের জন্ম মৃত্যু আছে। সানাউল্লাহ বললেন, আমরা যেমন মৃত্যুর পর পরকালে যাচ্ছি, ভূতরা কোথায় যায়? নুরন্দ বললেন, ওদের জন্য আলাদা পরকাল আছে। সেই পরকাল হচ্ছে শুদ্ধতা শিক্ষার আবাস। সেখানে তারা শুদ্ধ হয়। শুদ্ধ হবার পর তারা মানুষ টাইটেল পায়। পুরোপুরি মানুষ হওয়া অবশ্যই তাদের পক্ষে সম্ভব হয় না। তারা হয় ভূ-মানুষ, অর্থাৎ ভূত মানুষ। তাদের একজনকে আমি চক্রে আহ্বান করেছিলাম। অত্যন্ত ফ্রাস্ট্রেটেড তার কথাবার্তা। কাদের খান বললেন, স্যার, একটু পরিষ্কার করে যদি বলেন, কিছুই বুঝতে পারছি না। নুরন্দ বললেন, 5 মিনিট কথা বলেই সব বুঝে ফেলতে চান? তা কি হয়? আমি বৎসরের পর বৎসর এই বিষয় নিয়ে কাজ করে সামান্য একটা নুড়ি কুড়িয়ে পেয়েছি। সানাউল্লাহ বললেন, স্যার বিদায় দেন, যাই। আপনার সঙ্গে কথা বলে অত্যন্ত আনন্দ পেয়েছি। নুরন্দ বললেন, আমার 8 ঘন্টা সময় নিয়েছেন, তার ফিস বাবদ দুজনের 500 টাকা হয়। আপনারা 400 টাকা দিন। আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিলাম। ভূত নিয়ে বই লিখছেন বলেই এই ডিসকাউন্ট। সানাউল্লাহ 500 টাকার একটা নোট বের করে বললেন, স্যার পুরোটাই রেখে দিন। নুরন্দ টাকা পাঞ্জাবির পকেটে রাখতে রাখতে বললেন, আপনি আগামী বুধবার চলে আসুন, চক্রে বসিয়ে দেব। ওই দিন কবিগুরুকে ডাকব, প্রয়োজনে তার কাছ থেকে একটা নামও নিতে পারেন। কাদের খান রাস্তায় নেমেই বললেন, বিরাট ফ্রড। কি বলেন স্যার? সানাউল্লাহ বললেন, চট করে কাউকে ফ্রড বলা ঠিক না। ভেতরে জিনিস আছে, আমরা বুঝতে পারছি না। আলোর গতি নিয়ে উনি যে কথাটা বললেন তা শুদ্ধ জ্ঞানের কথা। চক্রে এসে দেখি কি হয়। 2000 টাকা খামাখা নষ্ট করবেন? সানাউল্লাহ বললেন, নষ্ট নাও তো হতে পারে, সবকিছু নেগেটিভভাবে চিন্তা করা ঠিক না। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস সানাউল্লাহর মহাবিপদ। পড়ছিলাম এর 2য় পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।